আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম অনেকদিন পরে। আজকে একটা নতুন টপিক এবং নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করব। তবে সবার আগে তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ আমাদের মাঝপথে ক্লাসগুলো স্টপ করা হয়েছিল। স্টপ করার কিছু কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের ১০ম গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের একটা ঝামেলা চলতেছিল। যার কারণে আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়েছে। আর এটাতে আন্দোলনের একটা সমর্থন ছিল। যার কারণে আমরা ক্লাসগুলো নিতে পারিনি। তবে যেহেতু আন্দোলন আপাতত আংশিক স্থবির আছে, যার কারণে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে হচ্ছে। আর শিক্ষা তো চলতেই হবে, আমাদের পড়াশোনা থামিয়ে রাখার কোনো ওয়ে নাই। তো আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ, যাতে করে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। তো আমরা পূর্ব ঘোষিত যে নোটিশ ছিল, সেই নোটিশ অনুযায়ী আমাদের হচ্ছে ইংলিশ পার্টগুলো হবে। আসলে এই যে জবের প্রিপারেশন এবং ডুয়েট অ্যাডমিশন আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো, যেগুলো মানে একাডেমিক যে শাখায় ইংলিশটা অনেক প্রবলেম ফেস করতে হয়। যার কারণে এটা আমি নিজেও অনেক সময় ফেস করি। আর এইটাতে আমাদের বিভিন্ন মানে আংশিক বিষয়গুলো আলোচনা হবে। ফ্রি স্পিকিং এ কথা বলার বিষয়গুলো সব মিলে একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে। তো এই ক্লাসগুলো আমাদের প্রতিদিনই হবে ধারাবাহিক। আমাদের লাইভ ক্লাস না নিয়ে রেকর্ডেড ক্লাসগুলো ছেড়ে দেওয়ার ইচ্ছা, যাতে করে আমাদের ইউটিউবে এগুলো পার্ট বাই পার্ট তোমরা দেখতে পারো। তো আমি মিজান ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ইংলিশ সাপোর্ট দেওয়ার জন্য। আর ইভেন এরকম করতে পারি যে তোমাদেরকে ফ্রি স্পিকিং এ কথা বলার জন্য আমি ডে বাই ডে প্রতিদিনই আমি শর্ট একটা করে ভিডিও তোমাদের সামনে পাবলিশ করতে পারি। তো এটা ছিল আমার হচ্ছে সারমর্ম। এখন আমি হচ্ছে মূল কথায় যাই, সেটা হচ্ছে গ্রামারের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ একদম গ্রামার কাকে বলে এখান থেকে আমি স্টার্ট করব। দেন আমার ধারাবাহিক আলোচনাগুলো প্রত্যেক দিন হতেই থাকবে। এটা শিডিউল থাকবে, আজকে কি আলোচনা হবে, কালকে কি আলোচনা হবে। তো তোমরা সেগুলো নোটেট করে নিতে পারো। দেন আমাদের জন্য এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। তো আমি কথা না বাড়িয়ে তোমাদের মিজান ভাইয়া চলে যাচ্ছি মূল পর্বে। মূল পর্বটা হচ্ছে কি, আমি যে আলোচনা করব গ্রামার। এই গ্রামারের তোমাদের বেসিক জিনিসগুলো অনেকের জানা থাকে না, বা হচ্ছে গোড়ায় অনেক দুর্বল থাকে, যার কারণে তোমরা ইংলিশে লিখতে, বলতে ও পড়তে অনেক প্রবলেম হয়ে যায়। তো তোমরা যে গ্রামার পড়বা, এটার সংজ্ঞা কি তোমরা জানো? অনেকেই কিন্তু জানো না। আমি আজকে ইঞ্জিনিয়ারিং পাঠশালার অফলাইন ব্যাচে জিজ্ঞেস করছি অনেকে যে তোমরা গ্রামার কাকে বলে এটা একটু বলো তো। যদি কেউ পারো পারফেক্টলি বলতে, তাহলে একটা কলম গিফট করব। তো অনেকেই চেষ্টা করছে। ইভেন তোমরা হয়তো ভাবতেছো ছোট ক্লাসে, তা না। ওরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ে। তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা গ্রামারটা শুধু বলো। তো গ্রামারটা পারেনি। বিকজ তারা জানে না যে আসলে মানে গ্রামারটা কতটা গুরুত্বপূর্ণ। তো এইজন্য হচ্ছে গ্রামারে অনেকে ভয় করে। প্রাথমিক অবস্থায় আমার একটা এসএসসি ব্যাচ আছে, ওই ব্যাচের স্টুডেন্ট একটা নাম ইভা। ও ও হচ্ছে ইংলিশে অত্যন্তই মানে ভয় পায়। চেষ্টা করি যে ওকে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে। ও ইংলিশ বের করলে দূরে চলে যায়। তো এইটার মূল কারণ হচ্ছে আমাদের বেসিকে প্রবলেম, গোড়ায় প্রবলেম। এটা থেকে উত্তরণের একটা ওয়ে হচ্ছে প্র্যাকটিস। ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে, অনেক শব্দ ভান্ডার করতে হবে। তুমি শুধু গ্রামেটিক্যাল রুলস রেগুলেশন সব জানলা, কিন্তু শব্দ ভান্ডার জানো না, নট এ রাইট পাথ। সো ইউর ফলো স্ট্রেট অ্যান্ড রাইট পাথ। সো আই এম very happy and I hopeful your improve day by day English. So let's go. তোমরা দেখো যে আমরা পড়তেছি কি গ্রামার, তাই না? GRA গ্রামার। আচ্ছা, এই যে গ্রামার পড়তেছি, এই গ্রামারের সংজ্ঞা কি তোমরা জানো? গ্রামারের সংজ্ঞাটা হচ্ছে যদি তোমরা মৌখিকভাবে সুন্দরভাবে মানে ডেসক্রিপশন করতে চাও, তাহলে এরকম হতে পারে। গ্রামার শব্দটা হচ্ছে কি, গ্রামার বাংলা অর্থ কি, ব্যাকরণ। কি বলি? ব্যাকরণ। আচ্ছা, এই গ্রামার শব্দের শব্দ অর্থ হচ্ছে ব্যাকরণ। গ্রামার যাকে বলে, ব্যাকরণ তাকে বলে। তো গ্রামারটা কাকে বলে? গ্রামারটা হচ্ছে তোমার আহ, যে পুস্তক পাঠ করিলে, একটা পুস্তক একটা বই, এটা পাঠ করিলে ইংরেজি ভাষা, গ্রামারটা আমরা যেহেতু বলতেছি, অর্থাৎ ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখতে বলতে পারার রীতিনীতি অথবা নিয়ম কানুন জানা যায়, সেটাকে বলা হবে কি, বাংলা ইংরেজি গ্রামার বা গ্রামার।
সেম কন্ডিশন, তোমরা যদি ব্যাকরণটা একই সঙ্গে পড়তে চাও তাহলে কি হবে? ব্যাকরণ, যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে বলিতে পারার নিয়ম কানুন অর্থাৎ রীতিনীতি জানা যায়, সেটাকে বলা হয় বাংলা ব্যাকরণ। আশা করা যায় তোমরা এর বেসিকটা ক্লিয়ার। আচ্ছা, এই যে গ্রামার অংশ, এই গ্রামার অংশ থেকে ছোট, এটা সবার প্রথম স্টেপ। এর পরের স্টেপটা হচ্ছে কি আমাদের লেটার। আচ্ছা, এই যে লেটার, গ্রামার পার্টের লেটার, এই লেটারটা হচ্ছে বাংলা শব্দ কি? বর্ণ। এই বর্ণটা না হলে আমরা কি লিখতে পারবো না, বলতে পারবো না, পড়তেও পারবো না। শব্দ হবে, আমরা অনেক রকম সাউন্ড পাই, বাট ওটার কোনো অর্থ থাকে না। ব্যাং বাট ওটা দিয়ে আমরা কিছু বুঝি না, কারণ ওটার কোনো অর্থ নাই, ওটা কোনো আমরা লেটার দ্বারা বুঝি না। বাট সবকিছুর মূল স্তম্ভ হচ্ছে এই যে লেটার। এই লেটার কোনগুলো? লেটার কাকে বলে? লেটারটা হচ্ছে, এটা আমি তোমাদের জাস্ট রিভিউ করতেছি, আমাদের মূল পাঠ শুরু হবে কোথায় থেকে সেটা আমি তোমাদের বলবো। লেটার হচ্ছে যে সকল সাংকেতিক চিহ্ন লিখতে, বলতে ও পড়তে ব্যবহার করা হয়। আমরা মনে রাখো, লিখতে, বলতে ও পড়তে ব্যবহার করা হয় সে সকল সাংকেতিক চিহ্নকে সাধারণত লেটার বলে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো লেটার আর বর্ণ একই জিনিস, বাট লেটার ইংরেজি বর্ণ মোট হচ্ছে কতটা? 26টি, 26। আর বর্ণ হলো এখানে হচ্ছে 50টা, তাই না? তো ওই বাংলায় বর্ণমালা ওই সেম কন্ডিশন, যে সকল সাংকেতিক চিহ্ন বাংলা লেখায়, বলায় ও পড়তে পড়ার জন্য ব্যবহার করা হয়, যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বলা হবে বর্ণ। রাইট নাও, এই লেটার আর বর্ণকে ব্যবহার ভেদে কয় ভাগে ভাগ করা হয়? লেটারকে ব্যবহার ভেদে 2 ভাগে ভাগ করা হয়, আর এটাকে একভাবে ব্যবহার করা হয়। ব্যবহার ভেদে ব্যবহার করা হয় হচ্ছে, ব্যবহার ভেদেরটা আমি পরে যাই। মূলত লেটারকে 2 ভাগে ভাগ করা হয়, লেটারকেও 2 ভাগে ভাগ করা হয়, আবার বর্ণকেও 2 ভাগে ভাগ করা হয়। লেটার হচ্ছে একটা কি? ভাওয়েল, ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, কনসোনেন্ট এটা রাখো। তো ভাওয়েল মানে হচ্ছে কি? স্বরবর্ণ। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, আর এই যে কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই যে ভাওয়েল, এই ভাওয়েল স্বরবর্ণ, এটা কত প্রকার? ইংরেজি হচ্ছে 5 প্রকার। এ, ই, আই, ও, ইউ। এই 5টা বর্ণকে টোটালে কি বলা হয়? ভাওয়েল বলা হয়। তোমরা এটাকে খুব ভালোভাবে মনে রাখো যে এ, ই, আই, ও, ইউ এটা হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েল কাকে বলে? ভাওয়েল হচ্ছে যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয়, মানে অর্থ থাকে বা উচ্চারিত হতে পারে, সেটাই হচ্ছে তোমাদের ভাওয়েল। অর্থাৎ ওই সকল মৌলিক সংখ্যা অন্য কোনো সংখ্যার সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, সেটাকে বলা হয় ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টি, 26টা থেকে 5টি বাদ দিলে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট কাকে বলে? যে সকল সাংকেতিক চিহ্ন বা যে সকল লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ ভাওয়েলের সাহায্য লাগে, তাকে বলা হয় মূলত কি? কনসোনেন্ট। এটাকে একভাবে যৌগিক অক্ষরও বলা হয়। ফর এক্সাম্পল, তোমরা যদি বলো এতে কি? একটি। আর তোমাকে যদি আমি বলি বিতে কি? বিতে বলতে পারবা? বিতে বলতে পারবা না। এই হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্টের মধ্যে ডিফারেন্ট। বাংলা বর্ণের ক্ষেত্রে তোমরা যদি যাও, সেম কন্ডিশন। আমরা জানি স্বরবর্ণ হচ্ছে 11টি, আর বাকি যে 39টি সেটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ, এগুলো তোমরা পড়ে নিবা।
সেম কন্ডিশন। আমি মূলত গ্রামার যেহেতু করাচ্ছি, গ্রামারের যে অংশগুলোতে ইজি ওয়েতে তোমার ব্যাকরণ অংশগুলো চলে আসবে সেগুলোকে তোমাদের ডিসক্রিপশন করব। এই গেল হচ্ছে আমার লেটার। লেটার অংশটা তোমরা বুঝতে পারছো, মেবি আমি তোমাদের বোঝাতে পেরেছি, সমস্যা হওয়ার কথা না। এরপরে আমাদের, আমি অংশটাকে টোটালি স্কিপ করি। এরপরে হচ্ছে আমার লেটার গেল, তাই না? লেটার। এরপরে আমরা যাব হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ড কাকে বলে বলো তো? ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? একটা হচ্ছে শব্দ। ওয়ার্ড মানে কি? শব্দ। এই শব্দটাকে তুমি কিভাবে পড়বা? সহজ উদাহরণ আমি আসলে তোমাদের সহজভাবে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। মেইনলি তোমরা পড়বা এভাবে, ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার মিলে একটা অর্থবোধক ধ্বনি উচ্চারণ করা হয় বা লেখা হয়, তাই হচ্ছে তোমাদের কি ওয়ার্ড। কতগুলো, এটা হতে পারে এক বা একাধিক। তো যেমন দেখো, এখানে আমি যদি ওয়ার্ড শব্দটাই লিখি, ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে WORD, দেখো তাহলে এই মানে মানে এখানে ডাব্লিউ আছে, ও আছে, আর আছে, ডি আছে। এই যে ও হচ্ছে তোমার একটা কি ভাওয়েল, আর বাকি তিনটা হচ্ছে কি কনসোনেন্ট। এই যে ভাওয়েল আর কনসোনেন্টের মিক্সডে তোমরা কি করছো? একটা শব্দ তৈরি করছো যার মানে হচ্ছে কি শব্দ। আমি যদি বলি যে MAN, ম্যান মানে কি মানুষ, তাহলে এই যে ম্যান শব্দটা আমরা পারলাম। আমি যদি দিতাম যে NAM, এটা দ্বারা কোনো শব্দ তৈরি করবে? অথবা এরকম যদি আমি দেই MNA, কোন শব্দ হচ্ছে? কোনো অর্থ প্রকাশ করতেছে? করতেছে না। রাইট নাও আমি বলতে যাচ্ছি যে অর্থবোধক হতে হবে, সেটাকে বলা হবে কি একটা ওয়ার্ড। এই জিনিস যদি তোমরা বোঝো তাহলে আশা করা যায় আর প্রবলেম ফেস করতে হবে না। আচ্ছা, একটা ওয়ার্ডকে তুমি, এই ওয়ার্ড আছে, এই ওয়ার্ডকে ধরো ফর এক্সাম্পল আমি লিখলাম CAP, ক্যাপ। আর একটা আছে ইম্পর্টেন্ট, IMPORTANT, ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ক্যাপকে তুমি যতটা সহজে উচ্চারণ করতে পারতেছো, ইম্পর্টেন্ট এই শব্দটা তত সহজে উচ্চারণ করতে পারবে না। ফর এক্সাম্পল, অ্যাট ফার্স্ট কোনো ব্যক্তি বা বাচ্চা তোমার হচ্ছে কোনো শব্দ উচ্চারণ করবে, উচ্চারণটা তোমার মানে একবারে ক্যাপটা যত সহজে করতে পারবে, ইম্পর্টেন্ট শব্দটা ওইভাবে করতে পারবে না। এর মূল কারণ হচ্ছে অনেক বড় শব্দ। তো এই অনেক বড় শব্দটাকে তোমার ভেঙে ভেঙে লেখা যায়। তো এই ভেঙে ভেঙে লেখাটাকে বলা হয় কি স্লেবল। এটাকে কি বলা হয়? স্লেবল বলা হয়। তো এই যে ভেঙে পড়ার নিয়মটাকে বলা হয় স্লেবল। তাহলে ওয়ার্ডের পরবর্তী অংশটা হচ্ছে স্লেবল। স্লেবল বা এটাকে বলা হয় শব্দাংশ। শব্দাংশ। মোটামুটি তোমরা এই জায়গাগুলো কনফিউশন থেকে তোমরা পারবা। এই কনফিউশন দূর করার জন্য এইটুকু যথেষ্ট যে স্লেবল। স্লেবল কাকে বলে? স্লেবল হচ্ছে একটা শব্দকে বা একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে যতবার উচ্চারণ করা যায় সেই অংশগুলোকে বলা হয় স্লেবল। কথা কি ক্লিয়ার? এই অংশটা যদি তোমরা বোঝো দেন তাহলে আমি এটাকে যদি বলি, এই যে ক্যাপ, আমি একবারেই জাস্ট উচ্চারণ করছি, এটাকে বলা হয় একবার বা এটাকে বলা হয় মনোসিলেবল। মনোসিলেবল। আচ্ছা, আমি
এটাকে যদি ভাঙাই, আমি স্টেপ বাই স্টেপ যাব। আমি স্টেপ বাই স্টেপ গেলে তোমাদের সমস্যাটা দ্রুত সলভ হবে। আচ্ছা, এখানে যদি আমি লিখি GARDEN, গার্ডেন, এটাকে এখানে লিখলাম হচ্ছে IMPORTANT, ইম্পর্টেন্ট। এখানে যদি আমি লিখি এডুকেশন, তাহলে কি হয়? এই গার্ডেনকে তুমি একবার উচ্চারণ করতে পারবা না, এটা এইটুকু অংশ, এই অংশ দেবো গার্ডেন, GAR, গার, তার সাথে কি হবে ডেন, DEN, গার্ডেন। এইটাকে তুমি দুইবারে উচ্চারণ করতে পারতেছো, তার মানে এটাকে লিখবা তুমি ডাইসলেবল, ডাইসলেবল। দেন আচ্ছা, ইম্পর্টেন্ট এটা হবে না, এটা হচ্ছে আমাদের ফোর্থ। এটা যেহেতু আমরা তিনটা বোঝাবো, এটাকে আমি দিতে পারি ফর এক্সাম্পল কম্পিউটার, তো কম্পিউটারটাকে তুমি লিখতে পারো কি কম্পিউটার, তিনটা অংশ, COM, COMPUTER, কম্পিউটার, ও সরি, কম যোগ পিউ যোগ টার, কম্পিউটার। এই যে তিনটা অংশ হলো, তিনবারে উচ্চারণ করলাম, এই তিনবারে উচ্চারণটাকে কি বলা হয় বলতো? প্রথমটাকে মনোসিলেবল, ডাইসিলেবল, এটাকে বলা হবে কি ট্রাইসিলেবল বা ট্রিসিলেবল, স্লেবল। এরপরে বলা হবে এডুকেশন, এই অংশটাকে আমি ইড উ কে শন, অর্থাৎ চারবার উচ্চারণ করতে পারি। তোমরা দেখো ডু, ইড, উ, তারপরে হচ্ছে কে, তারপরে হচ্ছে শন। এই যে এডুকেশন আমি চারবারে উচ্চারণ করলাম, ইড উ কে শন, তাহলে এডুকেশন এটাকে আমরা চারবারে উচ্চারণ করলাম, এটাকে বলা হবে পলিসিলেবল, POLY, পলি স্লেবল, SYLLABLE, পলিসিলেবল। তো মোটামুটি তুমি এই অংশটা বুঝতে পারবা, আমি আশাবাদী। স্লেবল অংশটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ তুমি যদি একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডকে তুমি যদি রাইট নাও সঠিক উচ্চারণ করতে না পারো, তাহলে তোমার কেমন দেখা যাবে? আমাদের স্পেলিং তো অনেক প্রবলেম আছে, এই স্পেলিং গুলোতে যদি আমাদের প্রবলেম গুলো সলিউশন না করি, দেন আমাদের মানে ইন ফিউচার প্রবলেম হতে পারে। তুমি যখন ফ্রি স্পিকিং এ কথা বলবা, দুই ভাবে কথা বলা যায়, একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, আর হচ্ছে তোমরা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন যেটাকে বলে, আর হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে একটা শব্দ যে উচ্চারণ হয় সেটাতে। তুমি যখন ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে কথা বলবা, দেন তখন তোমার এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার স্লেবল অংশটা চলে গেল। এরপরে আমরা যে স্লেবল গুলো করলাম, তাই না? এটা অবশ্যই মনে রাখবে, যে সকল ওয়ার্ড বা স্লেবল বাক্য শব্দ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় মনোসিলেবল, যে সকল শব্দ দুইবারে উচ্চারণ করা হয় তাকে ডাইসিলেবল, যে সকল শব্দ তিনবারে উচ্চারণ করা যায় তাকে হচ্ছে ট্রিসিলেবল বা ট্রাইসিলেবল, এন্ড ফর দ্য লাস্ট হচ্ছে কি চার বা তার অধিক অংশে কি করা যায়, উচ্চারণ করা যায়, তাকে বলা হয় পলিসিলেবল। তোমরা যদি এই অংশগুলো বুঝে থাকো, তো আমার মনে হয় তোমরা এই অংশগুলো অতীতগুলো পারবা। দেন স্লেবল শেষ, এরপরে আমরা যাব কোথায় বলতো? স্লেবলের পরের অংশটা কি? তোমরা নিজেরাই বলো তো, স্লেবলের পরের অংশটা কি হবে? সেন্টেন্স। তো সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স আমরা যাই, সেন্টেন্স এটার অর্থ কি বলতো? বাক্য।
আচ্ছা, এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ধরতে গেলে মানে গ্রামারের একটা প্রাণের অংশ বা অবিচ্ছেদ্য অংশ। এই সেন্টেন্স কাকে বলে? তোমরা অলরেডি এটা জানো যে হচ্ছে আমরা ওয়ার্ড একটা গঠন করছি, সেম অ্যাজ এটা হচ্ছে কতগুলো ওয়ার্ড মিলে। আমরা ওইটাতে পড়ছি কতগুলো লেটার মিলে, আর এটা হচ্ছে কতগুলো ওয়ার্ড মিলে একটা অর্থবোধক ধ্বনি বা একটা অর্থবোধক সেন্টেন্স বা অর্থবোধক একটা লাইন তৈরি করে। এই অর্থবোধক যে মানে মানে বাক্য তৈরি করে, এই বাক্যটাকে বলা হয় কি সেন্টেন্স। অর্থাৎ কতগুলো ওয়ার্ড মিলে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারণ বা ধ্বনি উচ্চারণ করে থাকে, তাকে বলা হয় মূলত সেন্টেন্স। তো সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স মূলত কয় প্রকার? 5 প্রকার। তোমরা অলরেডি এগুলো হয়তো জানো যে এটা হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তারপরে হচ্ছে কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ। আর একটা হচ্ছে কি অপটাটিভ, অপিটাটিভ। আর হচ্ছে একটা এক্সক্লামেটরি, LAMATORY, এক্সক্লামেটরি। তো এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে পাঁচটা তোমরা জানো, এই পাঁচটা আমাদের একটা ব্যাকরণের ধরতে গেলে স্তম্ভ। এইগুলোকে আমাদের চিনতে হবে। আসলে এই পাঁচটা আদৌ কি বোঝাচ্ছে, এগুলো তোমাদের কি করতে হবে? বুঝতে হবে আর কি। তো এই শব্দগুলোকে তোমরা যদি বুঝতে পারো, গ্রামারের একটা আংশিক অংশ তোমরা বুঝতে পারবে। তো এগুলো তো বিশদ আলোচনা, এক একটা অংশ অনেকগুলো করে পার্ট আলোচনা করতে হবে। তো অ্যাসার্টিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে কি, ইম্পারেটিভ মানে কি, অপটাটিভ মানে কি, এক্সক্লামেটরি মানে কি, এই বিষয়গুলো তোমরা পার্ট বাই পার্ট আমি আলোচনা করব, তখন বুঝতে পারবা। তা আমি আজকে আলোচনা করব এই অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভটা আমি আলোচনা করলে অ্যাসার্টিভ বিষয়বস্তু তোমাদের গেলে বলবো। তো সবার আগে বলে রাখি, প্রত্যেকটা যে সেন্টেন্সের যে পাঁচটা অংশ, এই পাঁচটা অংশেরই রয়েছে দুইটা করে অংশ। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক, আর হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তার মাস্ট বি তোমাদের হা বোধক এবং না বোধক দুইটাই জানতে হবে। তো আমরা এই দুইটা অংশকে খুব সুন্দর করে আলোচনা করব। তো আমাদের এই যে সেন্টেন্স পর্যন্ত আজকের এই পার্টটা স্টপ থাকবে, দেন আমরা পরবর্তীতে অন্য টপিকে চলে যাব। তো আমি এই অংশটাকে আলোচনা করতেছি। আচ্ছা, আমি অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ আর হচ্ছে একটা নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ কাকে বলে, নেগেটিভ কাকে বলে? কোন সেন্টেন্স যখন একটা বাক্য দ্বারা অর্থাৎ বিবৃতিকে সাধারণত হা বোধক বিবৃতি প্রদান বোঝায় বা বর্ণনা করা বোঝায়, তাকে সাধারণত অ্যাফার্মেটিভ বলা হয়। আর নেগেটিভ কাকে বলে? যে সকল বাক্য দ্বারা সাধারণত একটা কি করে না বোধক শব্দ উচ্চারণ করে বা বাক্য উচ্চারণ করে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা পার্টে আলোচনা করব। তো আমি এটাকে সরাসরি না করে ডিরেক্ট আমি কোথায় যাব? সেন্টেন্সে যাব। আমি এখন আলোচনা করব তোমাদের কি করব? অ্যাসার্টিভ, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ এটাকে যদি ডেসক্রিপশন করতে বলি, এক্সপ্লেইন করি, তাহলে কেমন হবে? যে সেন্টেন্স দ্বারা, মানে কি বলছি আমি,
যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকেই মূলত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের সহজ উদাহরণ হচ্ছে, মানে ধরো আমি ভাত খাই, আই ইট রাইস, আমি স্কুলে যাই, আই এম গোয়িং টু স্কুল। তো এইরকম হবে। তো এইটার হচ্ছে দুটা পার্ট, তাই না? আমি বললাম যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ 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 সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে অংশগুলো হবে সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সাধারণত অ্যাসার্টিভের মানে বর্ণনা অর্থাৎ বর্ণতা বা বিবৃতি হা বোধক উচ্চারণ করা বা হা সম্মতি বোঝায়, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে হচ্ছে কি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে টু বি ভার্ব বা ডু অথবা ডাজ অথবা ডিড এরকম থাকতে পারে, প্লাস হচ্ছে মেইন ভার্ব, প্লাস হচ্ছে অবজেক্ট এরকম থাকতে পারে। তো তোমরা কি করো, মনে করো আমি কি করব যে আমি হচ্ছে চা পছন্দ করি, হ্যাঁ, চা পছন্দ করি। সরি, এখানে আমরা সহজটা আগে দেখি, মেইন ভার্ব আগে দেখি, তারপরে দুইটা ভার্ব আমরা দেখব। আমি যদি বলি যে আমি চা পছন্দ করি করি তোমরা এরকম প্র্যাকটিস লিখে লিখে করবা, দেন শব্দের ভান্ডার জানতে হবে। তুমি যদি শব্দের ভান্ডার না জানো তাহলে আদৌ এগুলো শুধুমাত্র লেখা হবে। তুমি যদি চার ইংরেজি না জানো, পছন্দের ইংরেজি না জানো, আমির ইংরেজি যদি না জানো, তাহলে কি আদৌ তোমার কাছে এগুলো কৌতূহল মনে হবে? বাস্তবে সম্ভব না। তাহলে বলছে যেহেতু সাবজেক্ট, তার মানে হচ্ছে আই। তারপরে বলছে মেইন ভার্ব, মেইন কি ভার্ব, কি করো তুমি, কি করো পছন্দ করে, তাহলে পছন্দের ইংরেজি হচ্ছে কি লাইক। এই চার শব্দটা হচ্ছে কি টি, আর এটা হচ্ছে আই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন মেইনলি বাংলার ক্ষেত্রে কি হয়, বাংলাটা যখন তুমি লিখবে প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু ইংরেজির ক্ষেত্রে ভার্বটা সাবজেক্টের পরেই থাকে। তাহলে আই এর মেইন ভার্ব হচ্ছে লাইক, লাইক টি, কি আমি চা পছন্দ করি। আশা করা যায় তোমরা এটা বুঝবে, যেহেতু লাইকস হবে, এটা মেইনলি লাইকস হবে, ফি গণনা করা যায় না, অসংখ্য, এই জন্য লাইক। তো পছন্দ করার এই যে আই লাইকস ট্রি, এই যে আমি পছন্দ করি, এটা হচ্ছে তোমার হাবোধক বোঝাইছে। দেন রাইট নাও এরকম অজস্র শব্দ তোমরা পাবে, যা ফর এক্সাম্পল, আচ্ছা আমি আরো দিতে পারি কি, যে আমি স্কুলে যাই, আই এম গোয়িং টু স্কুল, তারপর আমি ভাত খাই, ইট রাইস। এইটা হচ্ছে আমাদের মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা দেখব কি নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স হচ্ছে কি, যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো বিবৃতি বা বক্তৃতা বা বর্ণনাকে সাধারণত না বোধক বোঝালে তাকে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। স্ট্রাকচারটা হবে মূলত সাবজেক্ট প্লাস হচ্ছে ওই যে বলছিলাম ডু অথবা ডাজ অথবা ডিড, দেন তারপরে হচ্ছে নট, তারপরে হচ্ছে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন কি আমি এই যে এই শব্দটা লিখলাম, এটা দিয়ে আমি একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা কি হতে পারে হচ্ছে তারা স্কুলে যায়, তারা বিদ্যালয়ে যায়। তো এটার বাংলাটা কি হবে, দে গো টু স্কুল। এই যে একটা শব্দ লিখলাম আমি, এটা হচ্ছে মূলত প্রথমে লিখলাম কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স,
আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে কি হতে পারে, তারা বিদ্যালয়ে বিদ্যালয়ে যায়, শুধুমাত্র লাস্টে লেখব কি না। তাহলে কি হবে, এই যে স্ট্রাকচার অনুযায়ী হবে সেটা হচ্ছে দে। আচ্ছা, এখানে একটা বিষয়, ডু হবে, ডাজ হবে না ডিড হবে। একটা তো মনে রাখবা, এই যে যদি থার্ড পারসন, এটাকে বলা হয় ফার্স্ট পারসনের ক্ষেত্রে পারসন তোমরা পরে চিনবা। ফার্স্ট পারসন এখানে যদি হয় তাহলে ডু, সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, সেকেন্ড পারসন থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ডাজ। আর যদি কি হয় বাকি যে মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে কি ডিড। তাহলে দে মানে হচ্ছে তারা, তাহলে হচ্ছে তারা কি করে স্কুলে যায়। এই যে এই তারা হবে কি মানে সেকেন্ড আর থার্ড এর ক্ষেত্রে হবে দে ডাজ নট গো টু স্কুল। তাহলে এই অংশটা তোমরা অবশ্যই পারবা, যে এখানে কথা আমি বললাম ফার্স্ট পারসন আর হচ্ছে কি মানে থার্ড পারসনের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে ডাজ। তার মানে এখানে আমার দে মানে হচ্ছে ডাজ হবে না, এটা ডু হবে, সরি ডু হবে। দে ডু নট গো টু স্কুল, এটা হচ্ছে কি তারা বিদ্যালয়ে যায় না। এই যে এই শব্দগুলো আমরা অনেক সময় মিসিং করি, যা আসলে মানে মানে এই জায়গায় ডুটা নিয়ে আসতে হবে না, ডাজ নিয়ে আসতে হবে না, ডিড নিয়ে আসতে হবে, এই জায়গাটা আমরা অনেক সময় কি করি না, মানে বুঝতে পারি না, যার কারণে অনেক সময় প্রবলেম ফেস করে থাকি। তো আমি যদি পরের একটা যদি উদাহরণ দেই, যে তারা স্কুলে গিয়েছিল, তারা বিদ্যালয়ে গিয়ে গতকালকে স্কুলে গিয়েছিল, এরকম যদি লিখি গতকাল স্কুলে গিয়ে বিদ্যালয়ে গিয়েছিল, তারা বিদ্যালয় গতকালকে আচ্ছা আমার শব্দটা হয়েছে, আমি সহজে লিখে দিই। ধরো আমি গতকাল বিদ্যালয়ে যাইনি, আমি সরাসরি লিখে দিলাম, এত বারবার লিখতে ইচ্ছে করতেছে না। যাইনি যাইনি। তো এটার ক্ষেত্রে কি হবে, এটা দেখো এখানে বলছে গতকাল মানে কি পাস্ট টেন্স বলছি আমি, এখানে হচ্ছে সাবজেক্ট কি আই, গতকাল হচ্ছে ওয়েস্টারডে, স্টারডে, আর বিদ্যালয় তো স্কুল, আর হচ্ছে যাওয়া হচ্ছে কি ও যাই গতকালকে, তার মানে ওয়েন্ট গন হয় ওয়েন্ট, দেন হচ্ছে এখানে নট আছে, তো নট, তাই না? তো এখানে এই শব্দগুলো আমি যদি ভেঙে ভেঙে করি তাহলে আমার মানে এখানকার নিয়ম অনুযায়ী এখানে ওয়েন্ট আসছে পাস্ট, তো ওয়েন্ট যদি হয় তখন কি হবে, এটার হচ্ছে নট হবে ডিড নট পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে ডিড, আর হচ্ছে নট হবে, দেন এই যে এই ওয়েন্ট অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়ে যাবে প্রেজেন্ট। তো প্রেজেন্ট হলে সেক্ষেত্রে আমার এই যে এরকম হবে যে আই ডিড নট গো হবে, আই ডিড নট গো টু স্কুল, যেহেতু আমি প্রেজেন্ট বললাম তাহলে গো হয়েছে, তো গো ওয়েন্ট গন, এটা পাস্ট আছে, এটা প্রেজেন্ট হয়ে গেছে। তো তোমরা এইভাবে শব্দগুলোকে মোটামুটি এক্সপ্লেইন করতে পারবা, তাতে করে সমস্যা হওয়ার কথা নয়।
তাহলে কি হবে? আই ডিড নট গো টু স্কুল, গতকাল বলছি ওয়েস্টারডে। ওয়েস হ্যাঁ, ওয়েস্টারডে। এই হচ্ছে আমার যে মানে নেগেটিভ অংশগুলো এরকম করে করতে হয়। আমরা মোটামুটি দেখলাম যে আসলে এইভাবে করলে আমাদের প্রবলেম ফেস করতে হবে না। আই ডিড নট গো টু স্কুল ওয়েস্টারডে। আমি কি গতকালকে বিদ্যালয়ে যাইনি। এই হচ্ছে আমাদের মানে এই অংশটার বিষয়বস্তু। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেক সময় কথা বললাম যে কথাগুলো তোমাদের অনেকগুলো কাজে লাগবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি পরবর্তী ভিডিওতে বাকি 4টা টপিকের উপর তোমাদের আলোচনা করব। তো আশা করা যায় সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। আমি মিজান ভাইয়া চলে গেলাম আজকের মতো। পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।